এরপর আমাদের নেক্সট ড্রাগ যেটা, সেটা হলো ডোপামিন। আমাদের যে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন, তার মধ্যে একটা ডোপামিন, ঠিক আছে। আচ্ছা, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন আমরা পড়ছি, এখন আমরা ডোপামিন সম্পর্কে কিছু জানবো, ঠিক আছে। তো ডোপামিনের মনে করো যে 5টা রিসেপ্টর আছে, ঠিক আছে। বাট আমাদের মেইনলি 5টা লাগবে না। 5টা রিসেপ্টর আছে, আমাদের মেইনলি 5টা লাগবে না। আচ্ছা, এগুলোর আমি মানে বইয়েরও রেফারেন্স দিয়ে দেবো, যে তুমি এই বই থেকে পড়ো। তুমি যদি ডিটেলস আর গ্রেট ডিটেলসে পড়তে চাও, তুমি বইয়ের রেফারেন্স দিয়ে দেবো, তুমি ওইখান থেকে পড়তে পারবে, ঠিক আছে। তো এটা শর্টকাটে আছে, আমি মাইরে দিছি আর কি। দেখো এখানে পাঁচটা পাঁচটা রিসেপ্টর আছে, ঠিক আছে। তো আমাদের মেইনলি লাগবে হলো তোমার ডি 1টা মেইনলি লাগবে। এখন দেখো ডি 1 এর অ্যাকশনটা কি। তো দেখো ডি 1 মেইনলি সব ব্লাড ভেসেলে আছে, তবে সবচেয়ে বেশি আছে কিডনিতে। সবচেয়ে বেশি আসলে তোমার কিডনিতে, এবং এটা আমাদের লাগবে। কিডনিতে বেশি আছে, এবং এটার কাজ হলো ভেসেল ডাইলেশন করা। ডাইলেট দ্য রেনাল ব্লাড ভেসেল, অর্থাৎ রেনাল ব্লাড ভেসেল ভেসেল ডাইলেট করতেছে, ঠিক আছে। আর আছে ডি 2টা, যেটা আছে তোমার নার্ভ এন্ডিংস আছে, ঠিক আছে। বাট আমাদের মেইন ফাংশন, আমাদের দরকার হলো ডি 1 এর অ্যাকশনটা, ঠিক আছে। ডি 1টা কোথায় আছে? ব্লাড ভেসেল আছে, ডাইলেটস ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলকে ডাইলেট করতেছে, ভেসেল ডাইলেশন করতেছে। তো ডোপামিনের চেহারাটা একবার দেখে নিতে পারো। দেখো এভাবেই আসে। তারপর দেখো ডোপামিনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হলো কন্টিনিউয়াস আইভি ইনফেকশন, অর্থাৎ কন্টিনিউয়াসলি আইভি তে দিতে হবে, ঠিক আছে। হাফ টাইম হলো 2 মিনিট। আর মেটাবলিজম হয়, আমরা জানি যে তোমার এই ক্যাটাকোলামাইন গুলো মেটাবলিজ হইতেছে ম্যাও এবং সিওএমটি এনজাইমের মাধ্যমে। ওকে। এখন ডোপামিনের যে অ্যাকশন, ডোপামিনের হলো তোমার ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন আছে। কি আছে? ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন আছে। অর্থাৎ তুমি দেখো আমি লেখে ডি 1, বিটা 1 এবং আলফা 1, অর্থাৎ ডি 1, বিটা 1, আলফা 1, অর্থাৎ তুমি ডোজ বাড়াইতে থাকলে পরে এরা একটা একটা করে সব রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারবে, ঠিক আছে। একটা একটু সব রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারবে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা দেখবো যে তোমার ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশনটা কিভাবে প্রডিউস হইতেছে। তো দেখো আমাদের 3টা ডোজ হলো তোমার লো ডোজ, মিডিয়াম ডোজ এবং হাই ডোজ, ঠিক আছে। তুমি যদি ডোজ, কিন্তু এই ডোজ কিন্তু একেবারে ঠাটা, মানে এটা মনে রাখতে হবে, এটা একদম ফিক্সড ডোজ, ঠিক আছে। কত? 2 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। পার কেজি বলতে বডি ওয়েট বুঝাইতেছে, পার মিনিটে আর কি এটা আইভি ইনফিউশন দিতে হবে। 2 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এটা হলো তোমার মিডিয়াম ডোজ। তো এর মানে যখন তুমি 2 এর কমে আসতেছো, তোমার লো ডোজ 1 থেকে 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। যখন তুমি 10-এর বেশি যাইতেছো, তখন সেটা হাই ডোজ, অর্থাৎ 10 কেজি 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, সেটা তখন হাই ডোজ, ঠিক আছে। তো আমরা যদি মিডিয়াম ডোজটা মনে থাকি, তো দুইটা আমরা মনে রাখতে পারবো। তো দেখো লো ডোজে কি হইতেছে মূলত, যখন তুমি লো ডোজে ডোপামিন দিচ্ছ, অর্থাৎ 1 থেকে 2 মাইক্রোগ্রামের ডোপামিন তুমি দিচ্ছ আইভি ইনফিউশনে, তখন তোমার ডি 1 যে রিসেপ্টরটা আছে কোথায় আছে? কিডনিতে। ভেসো ডাইলেশন যে করতেছে, কিডনি ব্লাড ভেসেল আছে, রেনাল ব্লাড ভেসেল আছে, সেখানে তোমার ভেসো ডাইলেশন করতেছে সেই ডি 1 রিসেপ্টরটা, ঠিক আছে। তো সেই ডি 1 রিসেপ্টরটা তোমার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো ডি 1 রিসেপ্টরটা তোমার অ্যাক্টিভেটেড হয়ে রেনাল ভেসো ডাইলেশন করবে। রেনাল ভেসো ডাইলেট করলে পরে তোমার রেনাল ইনক্রিজ রেনাল ব্লাড ফ্লো, অর্থাৎ রেনাল ব্লাড ফ্লো বেড়ে যাবে, জিএফআর বাড়বে, এবং ইমপ্রুভমেন্ট অফ রেনাল ফাংশন, এবং রেনাল ফাংশনের ইমপ্রুভমেন্ট ঘটতেছে, অর্থাৎ জিএফআর বাড়ার মাধ্যমে। তো এটা আমরা কোথায় ইউজ করতে, অর্থাৎ যাদের অ্যাকিউট রেনাল ফেইলিওর আছে, যাদের অ্যাকিউট রেনাল ফেলিওর আছে, আমরা তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। অ্যাকিউট রেনাল ফেলিওরে আমরা এই লো ডোজ অফ ডোপামিন ইউজ করতে পারি। ডি 1 রিসেপ্টরের উপর কাজ করে জিএফআর বাড়াতে সাহায্য করতেছে। দেন দেখো মিডিয়াম ডোজ। মিডিয়াম ডোজটা মূলত বিটা 1। এখন মিডিয়াম ডোজ মনে করে যে এখন মিডিয়াম ডোজ দিলে পরে যে জাস্ট শুধু বিটা 1 এর উপর কাজ করতেছে এমন না, এটা ডি 1 এর উপরেও কাজ করতেছে, বুঝছো। মানে তুমি তো 2 ডোজ পার করে আসতেছো, মানে ডি 1 এর উপর কাজ করতেছে, বিটা 1 এর উপর কাজ করতেছে, ঠিক আছে। আর মনে করো যে বিটা 1 ডোপামিন এক্ষেত্রে মনে করো যে আয়নোট্রপিক এফেক্ট প্রডিউস করতেছে, অর্থাৎ হার্টের উপর, অর্থাৎ বিটা 1 রিসেপ্টরের উপরে কাজ করতেছে। হার্টে তো আমরা জানি বিটা 1 রিসেপ্টর আছে, সেজন্য আয়নোট্রপিক এফেক্ট প্রডিউস করতেছে, ঠিক আছে। আর নর্মালি এটা ইউজ করা হইতেছে মনে করো যে অ্যাকুট রেনাল ফেলারে, সরি অ্যাকুট হার্ট ফেলারে, হ্যাঁ অ্যাকুট হার্ট ফেলারে এটি ইউজ করা হয়, ঠিক আছে। মনে করো যে সিভিয়ার হাইপারটেনশন থাকে, লো কার্ডিয়াক আউটপুট থেকে এটা দিলেও মনে করো যে তোমার বিপিটা ইমপ্রুভ হইতেছে, কার্ডিয়াক আউটপুটটা বাড়তেছে। তবে ডোপামিনটা আমরা লেস প্রেফার, কারণ আমাদের স্পেসিফিক ভাবে শুধু তোমার বিটা 1 এর উপর কাজ করার মতো তোমার ডো ভিটামিন আছে, এক্ষেত্রে আমরা ডো ভিটামিনটা ইউজ করতে পারি। জাস্ট শুধু বিটা 1 এর উপর কাজ করতেছে, তো এক্ষেত্রে আমরা ডো ভিটামিনটা ইউজ করতে পারি, এই জন্য ডোপামিনটা লেস প্রেফার, ঠিক আছে। দেন আমরা আসো হাইডোজ। হাইডোজের ক্ষেত্রে কি হইতেছে? হাইডোজের ক্ষেত্রে আলফা 1 স্টিমুলেটেড হইতেছে। কি হইতেছে? আলফা 1 কি স্টিমুলেট করতেছে। আলফা 1 কি করে? বিটা ভেসো কনস্ট্রিকশন করে তোমার বিপি বাড়াইতেছে। তো এটা আমরা কোথায় ইউজ করতে পারি? শক উইথ অলিগিউরিয়া, এই জিনিসটা মনে রাখবা, শক উইথ অলিগিউরিয়া। কোথায়? শক উইথ অলিগিউরিয়া। অলিগিউরিয়া মানে কি? ঠিক আছে, অলিগিউরিয়া মানে কি? তোমার ইউরিন প্রডিউস হইতেছে না, তো এই ক্ষেত্রে আমরা যদি তোমার এই আসলে হাইডোজ ইউজ করি, তো আমরা জানি তোমার হাইডোজ তো তোমার ডি 1 এর উপরে কাজ করতেছে না, তো এই ক্ষেত্রে তো তোমার জিএফআর টা বাড়াইতেছে, তাই না?
তো আলফা ওয়ানের উপরে কাজ করতো, অর্থাৎ শক মানে নর্মালি ধরলে শক যদি হয়, কারো শকের পেশেন্ট হয়, তো তার ক্ষেত্রে মানে অনেক সম্ভাবনা মানে পসিবিলিটি আছে, তার রেনাল ফেইলারেরও পসিবিলিটি আছে, ঠিক আছে। এর জন্য শক উইথ অলিগোরা এক্ষেত্রে আমরা তোমার হাই ডোজ অফ ডোপামিন ইউজ করতে পারি। শক বলতে তোমার কার্ডিওজেনিক শক, সেপ্টিক শক এবং নিউরোজেনিক শক, এগুলো শকের ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করতে পারি, কিন্তু নট ইউজিং অ্যানাফাইলেকটিক শক। আমরা অ্যানাফাইলেকটিক শক ইউজ করতে পারবো না, কারণ আমাদের তো কোনো বিটা টুর অ্যাক্টিভিটি নাই। কারণ আমরা জানি বিটা টু তো তোমার বঙ্ক ডাইলেশন করতেছিল, যেটা অ্যানাফাইলেকটিক আমরা দেখছি বঙ্ক কনস্ট্রিকশন প্রডিউস করতেছিল। তো আমরা এই কারণে আমরা তোমার হাইডোজ অফ ডোপামিন তোমার এই অ্যানাফাইলেক্সির ক্ষেত্রে ইউজ করবো না।